সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাবাইয়ের দিকে ছোড়া জুতা এবার ব্রাহ্মণ্যবাদীদের দিকে বুমেরাং হয়ে ফিরতে চলেছে। আওয়াজ উঠছে, জুতা দিয়েই সাহায্য করা হবে ব্রাহ্মণবাদীদের। ইটের বদলে দেওয়া হবে পাথরের জবাব। ভেঙে দেওয়া হবে আরএসএস এর বিষ দাঁত। দেশের সংবিধান এবং বাবা সাহেব আম্বেদকরের উপর নিন্দাকারীদের বাড়িতে লক্ষ লক্ষ জুতা পৌঁছে দেওয়া হবে। প্রিয় দর্শক, গত সোমবার ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহামান্য বি.আর. গাবাইয়ের দিকে রাকেশ কিশোরের জুতা ছোড়ার চেষ্টা একেবারে সুপরিকল্পিত। এই ঘটনায় প্রমাণ হয়ে গেল যে ন্যায় দণ্ডধারী, ভারতের সংবিধান অনুসারে ধর্মনিরপেক্ষতা রক্ষাকারী, গণতন্ত্র রক্ষাকারী, বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী, কুসংস্কার মুক্ত, মাথা উঁচু করা মানুষকে একেবারে দেখতে চায় না ব্রাহ্মণবাদীরা। এরা দ্রৌপদী মুর্মুর মতো প্রভু ভক্ত চায়। এরা ব্রাহ্মণের আজ্ঞাবহ দাস চায়। এরা আরএসএস এর পরিকল্পিত হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা বাতিল করে দেবে এমন বিচারপতি দেখতে চায় না। এরা ভারতের সংবিধান অনুসারে ন্যায়ের শাসন চালিয়ে যাবে এমন বিচারপতি দেখতে চায় না। এরা চায় সন্ত্রাস, এরা চায় নৈরাজ্য, এরা চায় সারা দেশব্যাপী অন্ধকার নেমে আসুক, মানুষহীন বল হয়ে দৈব দাসে পরিণত হোক। এরা চায় এসসি, এসটি, ওবিসি সমাজ অন্ধকারের মধ্যে পঙ্গা পাষণ্ডদের মুক্তির দূত মনে করে অনন্তকাল ধরে চরণামৃত গিলে যাক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাবাই ব্রাহ্মণ্যবাদীদের এই ভাবনাকে নর্দমায় ছুঁড়ে ফেলে গণতন্ত্র রক্ষার জন্য, ধর্ম নিরপেক্ষতা রক্ষা করার জন্য ইভিএম, ওয়াকফ বিল, সুপ্রিম কোর্টে 100 পয়েন্ট রোস্টার, রাজ্যের বিলের রাষ্ট্রপতির স্বাক্ষর, এসআইআর, প্রত্নস্থলের আইন, এই বিষয়ে যে যে সিদ্ধান্ত নিয়েছেন তা আরএসএস এর হিন্দু ভাবনাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। তাই পরিকল্পনা করে তার বিরুদ্ধে ব্যূহ চক্র সাজিয়ে আক্রমণ শুরু করেছে আরএসএস। এদের উদ্দেশ্য হলো সাম দাম দণ্ড ভেদের নীতি, অর্থাৎ বি.আর. গাবাইয়ের বিনাশ চাইছে এই ব্রাহ্মণ্যবাদী আরএসএস শক্তি। ঘটনা হলো, এত বড় একটি আক্রমণের পরেও একেবারে নির্বিকল্প উপায়ে মহামান্য প্রধান বিচারপতি আরএসএস এর সমস্ত ফাঁদকে একেবারে অকেজো করে দিয়ে নিজের কর্তব্য সমাধা করে চলেছেন। তাতে আরএসএস এর চামড়ায় আরো জোরে সেকা লাগছে। আর সেই জন্যেই 71 বছর পার হওয়া এক বুড়ো ভামকে গুপ্ত ঘাতক বানিয়ে প্রকাশ্যে বিচার চলাকালীন জুতা ছোড়ার পরিকল্পনা করেছে আরএসএস। আসলে এরা নাথুরাম গডসের অনুসারী। এরা ধর্মের নামে দাঙ্গা বাঁধাতে চায়। এরা ঈশ্বরের দোহাই দিয়ে মানুষ খুন করতে চায়। এরা অসভ্য, বর্বর, মানবতা বিরোধী, যুগের অনুপযুক্ত একটা শয়তানি মুখ। প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হবার আগে ব্রাহ্মণের পা ধুয়ে জল খেতে হয়, মন্দিরে ভেট চড়াতে হয়, গঙ্গা জলে পরিশুদ্ধ হয়ে পঙ্গা পাষণ্ডদের পায়ের ধুলো নিয়ে তাদের কাছে দাসখত দিতে হয়। ভূষণ রামকৃষ্ণ গাবাই সেটা করেনি। উল্টে তিনি প্রধান বিচারপতি হবার পরে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে ন্যায় দণ্ড ধারণ করার জন্য শপথ গ্রহণ করেছেন। আর এই ঘটনা থেকেই শুরু হয়ে গেছে ব্রাহ্মণ্যবাদীদের ষড়যন্ত্র। ষড়যন্ত্র নাম্বার 1, প্রধান বিচারপতি হবার পরেই তার মহারাষ্ট্রের সফর ছিল। আপনাদের নিশ্চিত মনে আছে যে সেই সফরে পোর্টফোলিও অনুযায়ী কনভয় পাঠিয়ে যাদের যাদের উপস্থিত হবার কথা ছিল ওখানে, তারা সেখানে উপস্থিত হয়নি। নিরাপত্তার জন্য পাঠানো হয়নি কোনো কনভয়। কেন? এর মূলে রয়েছে জাতিবাদ, অর্থাৎ ব্রাহ্মণ্যবাদী বিজেপি সরকার বার্তা দিতে চেয়েছিলেন যে পদাধিকারে তিনি ভারতের প্রধান বিচারপতি হতে পারেন, কিন্তু আসলে তিনি ছোট জাত। এই জন্য তার ক্ষেত্রে কোনো ধরনের পোর্টফোলিও মানার দরকার নেই। ঘটনা হলো, আমন্ত্রিত সভায়
বিচারপতি গাবাই এই বিষয়টা উত্থাপন করেন, আর তারপরেই মহারাষ্ট্র সরকার নড়ে চড়ে বসে। মহারাষ্ট্র সফর ছেড়ে দিল্লিতে ফিরে আসার সময় ঘটে উলাটপুরাণ। একেবারে সাঙ্গপাঙ্গ নিয়ে উপস্থিত থাকেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, কিন্তু প্রধান বিচারপতি বি.আর. গাবাই বুঝে নেন যে ন্যায়দণ্ড ধারণ করে বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা ফেরানোর কাজ মোটেই সহজ হবে না। ষড়যন্ত্র 2, হরিয়ানার গ্রাম প্রধান নির্বাচনে ইভিএম এর পুনর্গণনা। এরপরে বিজেপি ওই কেন্দ্রে একেবারে হেরে যায়। ফলে বিজেপির মনের মধ্যে থাকে বি.আর. গাবাইয়ের প্রতি একটি হিংসা। ষড়যন্ত্র 3, রাজ্য বিল। আপনাদের মনে আছে কেরালা রাজ্য বিল এবং তামিলনাড়ু রাজ্য বিল মহামান্যা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আটকে দিলে প্রধান বিচারপতি জানিয়ে দেন যে সংসদ বড় নয়, রাজ্যপাল বড় নয়, এমনকি রাষ্ট্রপতিও বড় নয়, সবচেয়ে বড় সংবিধান। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে রাষ্ট্রপতিকে এই যে রাজ্যের বিলে সই করে তা পাঠাতে হবে। ষড়যন্ত্র 4, ওয়াকফ বিলের উপর স্থগিতাদেশ করে দেন বিচারপতি গাবাই। এখানে বিচারপতি গাবাই পরিষ্কার করে জানিয়ে দেন যে মুসলিম বোর্ডে অমুসলিমদের অনুপ্রবেশ একেবারে ঠিক নয়। ষড়যন্ত্র 5, খাজুরাহে বিষ্ণু মূর্তি পুনর্নির্মাণের মামলা খারিজ করে দেন বিচারপতি গাবাই। গত 16 সেপ্টেম্বর বিচারপতি কৃষ্ণ বিনোদ চন্দন এবং বিচারপতি গাবাইয়ের এই দুটো বেঞ্চ সভাপতিত্ব করার সময় প্রধান বিচারপতি গাবাই মন্তব্য করেন যে খাজুরাহের মন্দির চত্বরে জাভরি মন্দিরে যে 7 ফুট লম্বা জরা জীর্ণ 1000 বছরেরও বেশি পুরাতন মস্তকবিহীন মূর্তি আছে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ। এটি পুরোপুরি জনস্বার্থের মামলা। আপনি যান এবং দেবতাকে নিজেকেই কিছু করতে বলুন, প্রার্থনা করুন, ধ্যান করুন। এই ঘটনার পরে তাকে হিন্দু বিরোধী আখ্যা দিয়ে প্রচারের ঝড় তোলার চেষ্টা করে ব্রাহ্মণবাদীরা। পাল্টা দিতে আসরে নেমে পড়ে আম্বেদকরবাদী বহুজন মানুষ। তারা প্রশ্ন তোলেন, ওটা মোটেও হিন্দু মন্দির নয়, ওটা বুদ্ধ বিহার। তাছাড়া ওই মূর্তি মোটেও বিষ্ণুর মূর্তি নয়, ওটা বুদ্ধের অমিতাভ মূর্তি। ব্রাহ্মণ্যবাদীরা ওই বিহার দখল করার জন্য ষড়যন্ত্র রচনা করে এই পিটিশন দাখিল করেছে। ওই বিহারটি ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ। এটা পুনর্নির্মাণ এবং সংরক্ষণের দায়িত্ব সম্পূর্ণভাবে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের। ষড়যন্ত্র 6, আরএসএস এর 100 বছরে মহামান্য বিচারপতি বি.আর. গাবাইয়ের মা কমলতাই যখন না করে দেন, তখনই আরএসএস বুঝতে পারে যে কোন ধরনের যে ক্যামোফ্লেজ চলছে সেই ক্যামোফ্লেজের মধ্যে বি.আর. গাবাইকে আনা যাচ্ছে না। যে সন্ত্রাসবাদী সংগঠনের সমর্থন আদায় করার জন্যে রাজনৈতিক দলের নেতারা একেবারে মন্দিরের দিকে ছুটতে শুরু করে, ভেট চড়াতে শুরু করে, আর সেই শক্তিশালী সংগঠনের 100 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে বিচারপতি গাবাইয়ের মা কমলতাই গাবাই বুঝিয়ে দিলেন তিনি একজন প্রকৃত আম্বেদকরবাদী। আরএসএস বুঝলেন যে এটা তো জুতো মারার থেকেও খারাপ পরিস্থিতি। আরএসএস তাই কিছু একটা জবাব দেওয়ার জন্য শিখণ্ডী সাজালো এই বুড়ো ভাম রাকেশ কিশোরকে। আর এই বুড়ো ভাম রাকেশ কিশোর একেবারে আরএসএস এর কথা শুনে সে জুতো ছোড়ার চেষ্টা করলো প্রধান বিচারপতি বি.আর. গাবাইয়ের দিকে। আপনারা খেয়াল করে দেখুন, আরএসএস বরাবর অন্তর্ঘাত চালানোর জন্য এইরকম ব্যক্তিকেই বেছে নেয় তারা। আম্বেদকরের মূর্তি ভাঙতে হবে, রামস্বামী পেরিয়ারের মূর্তি ভাঙার জন্য মাতালকে বেছে নেয়। আর এই ক্ষেত্রে বেছে নেওয়া হলো 71 পার হওয়া এক বুড়ো ভামকে। আর পরিকল্পিতভাবে তাকে বলে দেওয়া হলো যে যখন এই প্রশ্ন সামনে আসবে তুমি বলবে আমি ঈশ্বরের আদেশ পালন করার জন্য এই জুতা ছুঁড়েছি। तो आप इसके लिए जैसे लेना चाहें लीजिए। आई एम फ्री टू से दिस थिंग कि मैं फियरफुल नहीं हूं किसी चीज के लिए, ना मुझे कोई इस बात का अफसोस है कि क्या हुआ क्या नहीं हुआ। ভাবুন, এই ব্রাহ্মণ এবং হিন্দু কোনো কালেই সনাতন
এরা অর্বাচীন অবৈধ অনুপ্রবেশকারী। ঐতিহাসিকভাবে আদিবাসী এবং বৌদ্ধ ধর্মই এই দেশের প্রামাণ্য সনাতন ধর্ম, আর সেই ধর্মকে হাইজ্যাক করার জন্যই চলছে এই সমস্ত ষড়যন্ত্র। আসলে আরএসএস বুঝতে পারেনি যে তারা ভুল জায়গায় খোঁচা দিয়ে ফেলেছে। তাদের 100 বছর পূর্তির জন্য যে উন্মাদনা তৈরি করার পরিকল্পনা ছিল তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে ভারতের মানুষ। ঘিলুর মধ্যেই শুকিয়ে যাচ্ছে হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা। তাই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তারা এইভাবে সর্বোচ্চ বিচারপতি বি.আর. গাভাইয়ের দিকে জুতা ছুঁড়ে মেরেছেন। এই জুতা আসলে ভারতের গণতন্ত্রের মুখে জুতা। এই জুতা আসলে সংবিধানের মুখে জুতা। এই জুতা আসলে 92% মূল নিবাসীদের মুখে জুতা। অর্থাৎ আরএসএস এবং তার যে রাজনৈতিক দল সরাসরি ভারতবর্ষের মূল নিবাসী গণতন্ত্র এবং সংবিধান বিরোধী একটা সন্ত্রাসবাদী সংগঠন। এই জুতা কাণ্ডের মধ্যে দিয়ে আরএসএস বুঝিয়ে দিচ্ছে যে তারা যে জাতীয়তাবাদীর মুখোশ পরে থাকে আসলে তারা জাতীয়তাবাদী নয়, তারা একটি সন্ত্রাসবাদী মুখ। ভারতের মানুষ অবশ্য বুঝে গেছে যে এদের পূর্বপুরুষ ছিল লুঠেরা। এখনো এই আরএসএস এবং বিজেপি দল এই ভারতবর্ষকে লুটতরাজ করে চলেছে। ভারতের সংবিধান এবং গণতন্ত্র তারা কোনোটাই মানে না। ঘটনা হলো এই জুতা কাণ্ডের পরে সুশ্রী মায়াবতী বলেছেন যে বিচার চলাকালীন কোর্টের মধ্যে প্রধান যে বিচারপতি ন্যায়াধীশ তার সঙ্গে যে অভদ্র ব্যবহার করা হয়েছে তা লজ্জাজনক, তার কঠিন থেকে কঠিনতর ধিক্কার জানানো উচিত। তিনি আরো জানিয়েছেন, সমস্ত মানুষের কাছে বলেছেন যে এর সমুচিত সংজ্ঞান নিতে হবে এবং যোগ্যতর জবাব দিতে হবে। ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষ থেকে সোনিয়া গান্ধী জানিয়েছেন যে no words are adequate to condemn the attack on the Honorable Chief Justice of India in the Supreme Court itself. It is an assault not just on him but on our Constitution. মানুষ যখন এই বিষয়টাকে ধিক্কার জানাতে থাকে তখন একটা দায়সারা গোছের টুইট করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের প্রধান বিচারপতি বি.আর. গাভাইজির সাথে আমি কথা বলেছি। সুপ্রিম কোর্ট চত্বরে আজ সকালে তার উপরে হওয়া হামলার প্রতিটি ভারতীয়কে ক্ষুব্ধ করেছে। আমাদের সমাজে এমন নিন্দনীয় কাজের কোনো জায়গা নেই। এমন পরিস্থিতির মুখে বিচারপতি গাভাই যে শান্ত ভাব প্রদর্শন করেছেন আমি তার প্রশংসা করি। এটা ন্যায় বিচারের মূল্যবোধের এবং আমাদের সংবিধানের চেতনাকে শক্তিশালী করার প্রতি তার প্রতিশ্রুতির কথা তুলে ধরে। ছি ছি প্রধানমন্ত্রী, এত বড় কাণ্ডের পরে কেবলমাত্র এইরকম একটা টুইট করে নিজের কর্তব্য শেষ করলেন। সোনম ওয়াংচুর বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, তার বিরুদ্ধে এনএসএ প্রয়োগ করলেন। আর যে ভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতির দিকে জুতা ছুঁড়ে সংবিধান এবং গণতন্ত্রের প্রতি জিহাদ ঘোষণা করলেন, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা আনতে পারলেন না। বাহ বাহ প্রধানমন্ত্রী, বাহ। ভারতের মানুষ বুঝে নিল আপনি মাথা এবং মেরুদণ্ড কোথায় বন্ধক রেখেছেন। মানুষ জেনে গেল কেন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি মুখে কুলু পেটে বসে আছেন। আগামী দিনে আপনার দিকে, রাষ্ট্রপতির দিকে যদি এইভাবে জুতা উড়ে আসে কি কৈফিয়ত দেবেন প্রধানমন্ত্রী? বন্ধুরা, আশার কথা যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে এফআইআর করার কথা ছিল সেটা করিয়ে দেখেছেন পাঞ্জাব পুলিশ। জুতা ছোড়ার এই ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রত্যেক রাজ্যে বিজয় উৎসব পালন করা হবে এমন পরিকল্পনা ছিল আরএসএস এর। পরিকল্পনা ছিল যে হুল্লোড়ের মধ্যে দিয়ে বিচারপতি গাভাইকে হত্যার স্লোগান তোলা হবে। আরএসএস বেশ কয়েকটি রাজ্যে এই হুল্লোড়বাজির জন্য পথে নেমে পড়েন, কিন্তু উচিত জবাব দিয়েছে পাঞ্জাব পুলিশ।
তারা এই লাফাঙ্গাদের ধরে ধরে লকআপে পুরে দিয়েছেন এবং যে সমস্ত নেতারা এই লাফাঙ্গাদের ছাড়াতে এসেছেন তাদের ধরেও লকআপে ঢুকিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ঘটনায় কোনো নিন্দাও করেননি। পাশাপাশি পশ্চিমবঙ্গের কিছু লাফাঙ্গা এসসি এসটি এবং সিজিআই এর বিরুদ্ধে যখন বিষোদ্গার করছিল তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেননি। বন্ধুরা, আপনারা হয়তো জেনে গেছেন যে চিফ জাস্টিসকে জুতা ছুঁড়ে মারার জন্য রাকেশ কিশোরের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। উনি আর কোনোদিনই সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারবেন না। তবে এই আপ্তবাক্যে ভবই ভুলছে না। প্রচন্ড আক্রোশে ফেটে পড়েছে ভারতের বহুজন সমাজ। তারা বলছে অনেক হয়েছে, ব্রাহ্মণ্যবাদীদের পাল্টা না দিতে পারলে তাদের শিক্ষা হবে না, তাই একটি জুতার বদলে লাখো লাখো জুতা ফিরিয়ে দিতে হবে। ইটের বদলে দিতে হবে পাথরের জবাব। ইতিমধ্যেই জুতা নিয়ে ঘেরাও করা হয়েছে রাকেশ কিশোরের বাড়ি। প্রকাশ্যে রাস্তায় মিছিল করে তার মুখে জুতা মারা হয়েছে। ঘোষণা করা হয়েছে যে ভবিষ্যতে বহুজন সমাজের প্রতিনিধিদের উপরে কোনোভাবে আক্রমণ হলে অভিযুক্তর বাড়িতে লক্ষ লক্ষ জুতা পৌঁছে দেওয়া হবে।